আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুকনস টিউটোরিয়াল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাকিল খান। আজকে আমরা আলোচনা করব প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া নিয়ে, যেটা আমাদের ৩ নাম্বার লেকচার জীবকোষ ও টিস্যু অধ্যায়ের। ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কোষীয় দুইটা কোষীয় অঙ্গাণু, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে হ্যাঁ ঝিল্লিযুক্ত অঙ্গাণু এবং ঝিল্লিবহন অঙ্গাণু এরকম দুই ভাগে ভাগ করা যায়। যেমন ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। অর্থাৎ এই অঙ্গাণুগুলো একটা আবরণ দিয়ে আবৃত থাকে। এদেরকে এর জন্য ঝিল্লিযুক্ত অঙ্গাণু বলা হয়। কিন্তু আবার ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে, যেমন কোষীয় কঙ্কাল, হ্যাঁ, সাইটোস্কেলেটাল যেটাকে বলা হয়, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, হ্যাঁ, মাইক্রোফিলামেন্ট। ৩ ধরনের কোষীয় কঙ্কাল আছে। তারপর হচ্ছে রাইবোজোম, সেন্ট্রোজোম। এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, অর্থাৎ এদের ঝিল্লি নেই, কিন্তু এদের আবার ঝিল্লি আছে। ঠিক আছে? এর মধ্যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে। ওকে, এখন এই মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে নেই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ এই যে জীবকোষ ও টিস্যু অধ্যায়, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে এই দুইটা থেকে টপিক থেকে প্রশ্ন আসে না। এমন কোনো বোর্ড নাই যে এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসে না। এরা এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদের গঠন। হ্যাঁ, এদের গঠন ব্যাখ্যা করতে বলে যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো অথবা প্লাস্টিডের গঠন ব্যাখ্যা করো। প্রত্যেক কোনো না কোনো বোর্ডে আসে। তো এখন এর গঠন ব্যাখ্যা করতে গেলে তোমাকে অবশ্যই এর গঠনগত বৈশিষ্ট্যগুলো ঠিকভাবে লিখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে এর আবরণ দেওয়া। ঠিক আছে? ধর, এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা তো মাইটোকন্ড্রিয়া না, তো এরকম একটা কোষের যে আবরণ দেয়, এই আবরণটা ইম্পর্টেন্ট। কারণ তোমাদের জেনে রাখা উচিত যে মাইটোকন্ড্রিয়া সহ যে এখানে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সহ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি অথবা গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, এরা এই চারজন হচ্ছে দুই দ্বিস্তর বিশিষ্ট আবরণ দিয়ে আবৃত। ঠিক আছে? আর এই লাইসোজোম আর একটা অঙ্গাণু আছে যেটাকে বলা হয় কোষ গহ্বর, ইংরেজিতে বলা হয় সেল ভ্যাকিউল। এই কোষ গহ্বর আর লাইসোজোম হলো এক স্তর বিশিষ্ট। এরা কয় স্তর বিশিষ্ট? এরা এক স্তর বিশিষ্ট। এটা সারা জীবন মনে রাখতে হবে। এরপরে আমি টপিক আলোচনা করব। এটা এর আগের ভিডিওতেও বলছি যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ এমনকি কোষের যে আবরণ, যেটাকে আমরা বলা হয় সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন বা কোষ ঝিল্লিও কিন্তু দুই স্তর বিশিষ্ট, এবং এরাও দুই স্তর বিশিষ্ট। শুধু এই লাইসোজোম ও কোষ গহ্বর এক স্তর বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। আর এরা তো ঝিল্লিবিহীনই, এদের তো আবরণই নাই। ঠিক আছে? তো এদের মধ্যে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে। আগে আমরা প্লাস্টিড নিয়ে কথা বলবো, তারপর মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলবো, কারণ এরা হচ্ছে একটা অপরের সাথে রিলেটেড। একজনে খাদ্য উৎপন্ন করে, আরেকজনের খাদ্যকে শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া এগুলা আমরা পড়ার আগে একটু দেখে নিই যে এই জিনিসগুলো আসলে কই থাকে অথবা এই জিনিসগুলা কি। তো থ্রিডি দেখলে পড়তে সুবিধা হবে। যেমন এই যে একটা থ্রিডি দেখতে পাচ্ছি, এটা একটা প্লাস্টিড এর থ্রিডি। এবং প্লাস্টিডের বিভিন্ন প্রকার প্লাস্টিড হয়ে থাকে। 3 ধরনের প্লাস্টিড আছে। হ্যাঁ, এর মধ্যে এটা হচ্ছে এক ধরনের প্লাস্টিড যেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বলার কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, যার রং সবুজ। এর জন্য এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ওকে, আমি যদি প্ল্যান্টস একটা সেল দেখাই, যেটা একটা প্ল্যান্ট সেল, একদম অণুবীক্ষণিক যন্ত্র যেভাবে দেখানো হয় যে একটা পাতার মেসোফিল টিস্যুর মধ্যে, হ্যাঁ, যেই একটা কোষ থাকে, হ্যাঁ, এটা একটা হচ্ছে প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের মধ্যে
নিউক্লিয়াস আছে, আর এই জিনিসটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, আর এই জিনিসটাকে বলা হয় প্লাস্টিড। এরা কি অঙ্গাণু? এরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং এরা আবরণযুক্ত অঙ্গাণু। আর এগুলা হচ্ছে গোলগি বডি অথবা গোলজি বডি, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নিয়ে। আমরা আগে প্লাস্টিড নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো এটা হচ্ছে সেই প্লাস্টিড। একটু বড় করে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটা প্লাস্টিড। ঠিক আছে, তাহলে এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডের মধ্যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্লাস্টিড আছে। চলো আমরা ওইসব নিয়ে কথা বলি, আবার এটার মধ্যে আসবো প্রয়োজন হলে। আচ্ছা, বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 1886 সালে, বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 1886 সালে এই প্লাস্টিড আবিষ্কার করেন। প্লাস্টিড মূলত দুই ধরনের, কিন্তু তোমাদের বই 3 ধরনের দেওয়া হয়েছে। দুই ধরনের বলতে হচ্ছে প্লাস্টিড বর্ণযুক্ত আর বর্ণহীন। আবার বর্ণযুক্ত প্লাস্টিডকে আবার ভাগ করা হয়েছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এভাবে। ঠিক আছে, তো চলো আমরা একটু লিখি। যেমন প্লাস্টিড, প্লাস্টিড প্লাস্টিড মূলত দুই ধরনের। এটা হচ্ছে বর্ণযুক্ত, হচ্ছে বর্ণবিহীন। বর্ণবিহীন এবং বর্ণযুক্ত। বর্ণযুক্ত প্লাস্টিড আবার দুই ধরনের, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা আসছি প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড দুই ধরনের। প্রথম হচ্ছে বর্ণবিহীন প্লাস্টিড, বর্ণবিহীন প্লাস্টিড এবং বর্ণযুক্ত প্লাস্টিড, বর্ণযুক্ত প্লাস্টিড। এই বর্ণবিহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। হ্যাঁ, লিউকোপ্লাস্টের এই লিউকো শব্দটা হচ্ছে লিউকাস থেকে, লিউকোসা, হ্যাঁ, তো লিউকাস থেকে, যার শব্দের অর্থ হচ্ছে কি বর্ণহীন। আর এই প্লাস্ট মানে প্লাস্টিড, অর্থাৎ বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। এটা এক ধরনের। ঠিক আছে, আবার বর্ণযুক্ত প্লাস্টিড হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টকে বলা হয় বর্ণ ধারণকারী প্লাস্টিড, আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় সবুজ প্লাস্টিড। দুই ধরনের কি বর্ণযুক্ত, দুইটাই কি বর্ণযুক্ত। ক্লোরোপ্লাস্টকে বলা হয় সবুজ প্লাস্টিড, সবুজ বর্ণ ধারণকারী প্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় সবুজ ব্যতীত অন্য যত ধরনের বর্ণ ধারণকারী প্লাস্টিড আছে সবাইকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমো শব্দটির অর্থ হচ্ছে বর্ণ ধারণকারী। এই এই ক্রোমো শব্দটা কিন্তু আমরা পাইছি আরেকটা জায়গায়, ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমো হচ্ছে বর্ণ ধারণকারী, আর জোম মানে, জোম শব্দটি আছে জোমা থেকে, সোম থেকে, এটা অর্থ হচ্ছে গিয়া বস্তু। অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে কি, আজ যে নিউক্লিয়াসের যে ক্রোমাটিন জালিকা আছে, এটা কোষ বিভাজনের সময় বর্ণ ধারণ করে, এর জন্য এই ক্রোমাটিন জালিকাকে বলা হয় ক্রোমোজোম, অর্থাৎ কি বর্ণ ধারণকারী বস্তু। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোম মানে কি বর্ণ ধারণকারী বস্তু, প্লাস্ট মানে কি প্লাস্টিড। ঠিক আছে, অর্থাৎ অনেক ধরনের বর্ণ ধারণকারী যেসব প্লাস্টিড, এটাকে বলা হয় ক্রোমোজোম। যেমন জেন্থোফিল, তারপরে হচ্ছে কেরাটিন, হ্যাঁ, এরকম অনেক ধরনের, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এরকম অনেক ধরনের বর্ণ ধারণকারী প্লাস্টিড আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের এই ক্লোরোপ্লাস্ট তৈরি হচ্ছে ক্লোরোফিল দিয়ে। ক্লোরো শব্দের অর্থ সবুজ। ঠিক আছে, আর এই ক্লোরোপ্লাস্টে মূলত থাকে হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল। এই ক্লোরোফিল থাকার কারণে, আর এই ক্লোরোফিলের রং হচ্ছে সবুজ। ক্লোরোফিলের রং কি সবুজ, অর্থাৎ এই ক্লোরোফিলের রং হচ্ছে কি সবুজ। এর জন্য একে বলা হয় সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে আমরা কয় ধরনের প্লাস্টিড পেলাম। একটা হচ্ছে যে সে লিউকোপ্লাস্ট, বর্ণহীন প্লাস্টিড।
আর এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, যেটা হচ্ছে সবুজ বর্ণ ব্যতীত বাকি যত ধরনের বর্ণ আছে ওই রকম প্লাস্টিক। আর 3 নাম্বারটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ কি সবুজ বর্ণ ধারণকারী প্লাস্টিড। তাহলে এই তোমাদের বই কিন্তু এই 3টা প্রকার আছে, যে প্লাস্টিড 3 ধরনের, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, চলো এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি। এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি সবুজ ব্যতীত রঙিন প্লাস্টিক গুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি আছে, যেমন এই যে জেন্থোফিল, কি আছে জেন্থোফিল, সরি জেন্থোফিল হচ্ছে কি হলুদ, ঠিক আছে। তারপর কেরাটিন হচ্ছে কমলা, এখানে কমলা রং কই পাবো, এই যে দড়ি এইটাই। এরপরে হচ্ছে ফাইকোএরিথ্রিন, ফাইকোএরিথ্রিনের রং হচ্ছে লাল। আর ফাইকোসায়ানিন, এই ফাইকোসায়ানিনের রং হচ্ছে নীল। ঠিক আছে, দেখি যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ রং ব্যতীত বাকি যে প্লাস্টিক সবাইকে বলা হয় কি ক্রোমোপ্লাস্ট, যেমন কি জেন্থোফিল, কেরোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। ঠিক আছে, তো এগুলাকে মনে রাখা অনেক কঠিন হয়, এবং ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় ব্যাখ্যা, তোমাদের লেভেলে এত ব্যাখ্যা দরকার পড়ে না। এর জন্য এটা একটা সুন্দর মানে ছন্দ দিয়ে মনে রাখা যায়। যেমন ছন্দটা হচ্ছে এরকম, যে মাছি কাজ করতেছে, ছন্দটা হচ্ছে এরকম, যে জাহিদ কাকা ফল পায়নি। ঠিক আছে, জাহিদ কাকা ফল পায়নি। এখানে এই জাহিদ কাকার যে জাহিদ, এই জাহিদের বর্গীয় যে দিয়ে তুমি মনে রাখতে পারবে হচ্ছে যে জেন্থোফিল। এই জেন্থোফিল কেমন, এই জেন্থোফিল হচ্ছে হলুদ, জাহিদের হ দিয়ে হচ্ছে হলুদ। কাকার এই ক দিয়ে মনে রাখবে হচ্ছে কাকা, কাকার এই ক দিয়ে মনে রাখবে হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন। ক্যারোটিন দেখতে কেমন, এই ক দিয়ে মনে রাখবে কমলা। ঠিক আছে, তারপর ফল, ফলের ফলের এই ফ দিয়ে মনে রাখবে ফাইকো এরিথ্রিন। ফাইকোএরিথ্রিন দেখতে কেমন, লাল, এটা মনে রাখবে এই ল দিয়া। ঠিক আছে, তারপর পাইনি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পাইনিকে বলি ফাইনি। ওকে, পৌঁছাই চলে বলছি পৌঁছাইছ, এরকম বলি আমরা, অর্থাৎ আমরা পরে ফ এর মতো উচ্চারণ করি, যা আমরা কিশোরগঞ্জ অথবা ময়মনসিংহ অঞ্চলে আছে। তো এর জন্য এটা এইভাবে মনে রাখবা যে এই পদ দিয়ে মূলত ফ বোঝানো হয়েছে, যে এটা দিয়ে আমরা মূলত বুঝাইতেছি হচ্ছে যে কি এই ফ দিয়ে বোঝানো হইতেছে হচ্ছে এরকম কিছু, যে ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন। আর এই দুনটা নদী মনে রাখবেন হচ্ছে ফাইকোসায়ানিন হচ্ছে নীল। ওকে, তাহলে আমরা এই নিমনিটা মনে রাখবো, অথবা এই ছন্দটা, যে জাহিদ কাকা ফল ফাইনি। ওকে, ফাইনি, আমাদের এলাকার পাইনিকে বলে ফাইনি, পানিকে বলে ফানি। ঠিক আছে, তো এরকম জাহিদ কাকা ফল পায়নি, অর্থাৎ কি জাহিদ কাকার বর্গীয় যদি হচ্ছে জেন্থোফিল, আর হ দিয়ে মনে রাখবা জেন্থোফিলের রং হলুদ, আর কাকার ক দিয়ে মনে রাখবা ক্যারোটিন, ক্যারোটিনের রং হচ্ছে কমলা, আর ফলের ফ দিয়ে মনে রাখবে হচ্ছে ফাইকোএরিথ্রিন, যার রং হচ্ছে লাল, আর ফাইকোসায়ানিনের ফ দিয়ে মনে রাখবে হচ্ছে ফাইকোসায়ানিন,
আর দন্তান্ন দিয়ে মনে রাখবো হচ্ছে নীল। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষার সময় এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, আবার বলতে পারে যে এটা রং কি ধরনের, এরকম এমসিকিউ আসে। তখন কিন্তু আমরা কি খুব সহজেই এই এমসিকিউ এখান থেকে আসে, এমসিকিউ আমরা খুব সহজে দিতে পারবো। আচ্ছা, এই ক্রোমোপ্লাস্ট কোন জায়গায় থাকে আমরা দেখবো। আমরা মূলত একটা গাছ অথবা একটা উদ্ভিদে কোন জায়গায় ক্রোমোপ্লাস্ট পাই। একটা গাছ অথবা একটা উদ্ভিদে কিন্তু আমরা ফুল, বিশেষ করে ফুল, অনেক ধরনের ফুল দেখতে পাই। বিভিন্ন ধরনের গাছের পাতাও রঙিন হয়। আবার গাজর গাজর গাজরের কিন্তু গাজর রং দেখতে রঙিন হয়। ঠিক আছে, তো এই যে এইসব এরা কি, এরা হচ্ছে সব বর্ণ ধারণকারী প্লাস্টিক থাকে বিধায় এদের রং এরকম রঙিন হয়। ঠিক আছে, এই যে যেমন রঙিন ফুল, পাতা এবং কাণ্ড। তা এদের কাজ কি? এদের মূল কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা। কারণ কথা হচ্ছে স্যার এটা প্লাস্টিক, এটা ফুলের মধ্যে থাকে, তো এটা আবার পরাগায়নে সাহায্য করে কিভাবে? আচ্ছা, এর আগে জানতে হবে পরাগায়ন জিনিসটা কি। পরাগায়ন হচ্ছে, ধরি এটা একটা ফুল, ধরি এটা একটা ফুল, ধরি এটা একটা ফুল, ধরি এটা একটা ফুল। হ্যাঁ, তো ফুলের মধ্যে কিন্তু ফুলের এই জিনিসগুলোকে বলা হয় পুংকেশর। এই পুংকেশরের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পরাগদণ্ড, একটা হচ্ছে পরাগধানী। যে জায়গার মধ্যে পরাগ রেণু থাকে, এই পরাগধানী এগুলো হচ্ছে কি পরাগধানী। এই পরাগধানীর মধ্যে থাকে হচ্ছে পরাগ রেণু, পরাগ রেণু যেগুলো মূলত শুক্রাণু। এগুলো মূলত কি শুক্রাণু, উদ্ভিদের শুক্রাণু। ঠিক আছে, পরাগ রেণু থাকে। এখন এই পরাগরেণু, এই শুক্রাণু আর এই গর্ভপত্রে অথবা গর্ভাশয়ের ক্ষেত্রে, গর্ভাশয়ের মধ্যে থাকে হচ্ছে ডিম্বাণু। এটা হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে স্ত্রীকেশর। এই স্ত্রীকেশরের এর গর্ভাশয়ের ডিম্বাণুর সাথে যদি শুক্রাণুর মিলন হয়, তখন কিন্তু আর একটা বীজ এবং একটা ফল হয়। এই ফল থেকে, এই ফলের বীজ থেকে আলাদা একটা উদ্ভিদ হয়। ঠিক আছে, এখন এই যে শুক্রাণু, তার তো হাত পা নাই, সে এইখান থেকে যে এই ফুলের এই পর্যন্ত যাবে, এই ডিম্বাণু পর্যন্ত যাবে, এটার যে প্রসেস, হ্যাঁ, এই যে যাওয়ার যে প্রসেস, এই পর্যন্ত যাওয়ার যে প্রসেস, এটাকে বলা হয় পরাগায়ন। পরাগায়ন, এই পরাগায়নকে ইংরেজিতে বলা হয় পলিনেশন। ঠিক আছে, পলিনেশন। পলিনেশন, এই পলিনেশনের এই পোলেনকে বলা হয় হচ্ছে পরাগরেণু। পলিনেশনের পোলেনকে কি বলা হয়? পরাগরেণু। অর্থাৎ পরাগরেণু গর্ভাশয়ে যাওয়ার যে প্রসেস, যে মাধ্যমে যায়, এটাকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়ন কেন ইম্পর্টেন্ট? কারণ শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত না হয়, এই এন, শুক্রাণুর এন আর এই ডিম্বাণুর এন, এই দুই এন যদি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যদি 2n তৈরি না করে, তাহলে জাইগোট তৈরি হবে না। জাইগোট, জাইগোট তৈরি হবে না। আর জাইগোট তৈরি না হলে নতুন একটা ফল অথবা বীজ হবে না। নতুন একটা ফল বীজ না হলে নতুন একটা উদ্ভিদ হবে না। ঠিক আছে, এর জন্য এই শুক্রাণুটা অথবা এই পরাগরেণুটা এই পরাগায়নের মাধ্যমে ডিম্বাণু পর্যন্ত আসাটা ইম্পর্টেন্ট। আর এই কাজটা করে হচ্ছে এই ফুল, এই বিভিন্ন রংধারী ফুল। কেন করে, কিভাবে করে? তারা কি নিজেরা এই পাপড়িগুলাকে নিজেরা করে? না, এই পাপড়িগুলা নিজেরা করে না। এই বর্ণ ধারণ করে প্লাস্টিক গুলা, ক্রোমোপ্লাস্টকে দেখে বিভিন্ন পাখি, তারপর হচ্ছে প্রজাপতি, কীটপতঙ্গ, মৌমাছি, এরা আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে এই ফুলের দিকে আসে। আসার পর মধু সংগ্রহ করে। এখন এই পুংকেশর এবং স্ত্রীকেশর, দুই কেশরের মধ্যেই মধু থাকে। ঠিক আছে, তখন এখান থেকেও মৌমাছি মধু খায়, এখান থেকেও মধু খায়। এখান থেকে মধু খাওয়ার সময় তার মুখের মধ্যে অথবা যেভাবে সে শোষণ করে মধু, ওই জায়গার মধ্যে পরাগরেণু নিয়ে আনে এবং সে ওইখান থেকে যখন শোষণ করে, স্ত্রীকেশর থেকে যখন শোষণ করে, এই গর্ভমুণ্ডের মধ্যে পরাগরেণু রেখে দেয়। পরে এটা আস্তে আস্তে কি, এটা পরবর্তীতে কি এই গর্ভাশয়ে ডিম্বাণুতে এসে কি মিলন করে জাইগোট তৈরি করে, যেখান থেকে ফল হয়, যার ফলে কি আরেকটা প্রজন্ম হয়, আরেকটা উদ্ভিদ হয়। ঠিক আছে, এই সম্পূর্ণ কাজটা কি পরাগায়নের উপর নির্ভরশীল না? আর এই পরাগায়নটা মূলত করে কে? কীটপতঙ্গ করে দেয়। কেন করে দেয়? এই যে রঙিন ক্রোমোপ্লাস্ট গুলা, এগুলা দেখে তারা আকৃষ্ট হয়, আসে। এর জন্য বলা হয় ক্রোমোপ্লাস্ট কি করে? পরাগায়নে সাহায্য করে। এতদিন আমরা শুধু পড়ছি হয়তো বা যে ক্রোমোপ্লাস্ট আসলে পরাগায়নে কিভাবে সাহায্য করে। আশা করি এখন আমরা বুঝতে পেরেছি যে ক্রোমোপ্লাস্ট কিভাবে পরাগায়নে সাহায্য করে। ওকে,
এখন আমরা আলোচনা করব লিউকোপ্লাস্ট নিয়ে। লিউকোপ্লাস্ট আমি বলছিলাম যে লিউকোপ্লাস্ট, লিউকো মানে হচ্ছে বর্ণহীন, লিউকাস শব্দ থেকে এসেছে, লিউকোসা শব্দ থেকে এসেছে, যার অর্থ কি বর্ণহীন। আর প্লাস্টিড কি, প্লাস্টিড হচ্ছে প্লাস্ট হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে। অর্থাৎ বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় কি লিউকোপ্লাস্ট। এখন বর্ণহীন, বর্ণহীন কখন হয়? একটা উদ্ভিদের কোন জায়গায় বর্ণহীন থাকে? একটা উদ্ভিদের যদি এরকম হয় যে একটা উদ্ভিদের, ধরে এটা একটা গাছ, একটা উদ্ভিদ, এটা একটা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে গাছের নিচের অংশ, মূল, ওকে। এটা তো মাটির নিচে থাকে, তাই না? মাটির নিচে, মাটির উপরে, মাটির উপরে তো সূর্যালোক থাকে, তাই না? যেই জায়গায় সূর্যালোক থাকে এই জায়গার মধ্যে কোষের উদ্ভিদের যত প্লাস্টিক থাকবে সব বর্ণ ধারণকারী প্লাস্টিক। যে জায়গার মধ্যে সূর্য, মাটির উপরে তো সূর্যের আলো থাকে, তাই না? অর্থাৎ যে জায়গার মধ্যে সূর্যের আলো পাবে, সূর্যের আলো মানে সূর্যের আলো, হ্যাঁ সূর্যের আলো, সূর্যের আলো মানে কি বর্ণ ধারণকারী প্লাস্টিড। এখন যে জায়গায় সূর্য আলো পৌঁছায় না ওই জায়গার প্লাস্টিড বর্ণ ধারণ করে না, যেমন মাটির নিচে। এর জন্য আমরা বলতে পারি যে লিউকোপ্লাস্টের অবস্থান থাকে মাটির নিচে, ভ্রূণে এবং জনন কোষে। এটা খুবই ইম্পর্টেন্ট, নৈবিত থেকে আসে যে এরা কোন জায়গায়, এদেরকে কোন জায়গায় পাওয়া যায়, এদেরকে কোন কোন জায়গায় পাওয়া যায়? ভ্রূণ, মূল এবং জনন কোষে। এবং এদের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা অথবা খাদ্য সঞ্চয় করা, নট খাদ্য তৈরি করা। এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তাহলে আমরা কি পেলাম? যে ক্রোমোপ্লাস্ট পরাগায়নে সাহায্য করে আর লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, লিউকোপ্লাস্ট তো খাদ্য সঞ্চয় করে, তাহলে এই খাদ্যটা তৈরি করে কে? এই খাদ্যটা তৈরি করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন আমরা সবচাইতে এই এই টপিকের সবচাইতে ইম্পর্টেন্ট একটা পোর্শনে যাচ্ছি, ঠিক আছে, যেখানে আমরা জানবো যে ক্লোরোপ্লাস্টের কাজ কি, যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, যেটাকে আমরা বলি গ্লুকোজ বা C6H12O6, এই যে জিনিসটা তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য, যেটা শুধু একমাত্র উদ্ভিদ কোষেই হয়, যা পৃথিবীতে অন্য কোনো জীবিত সত্তার ক্ষেত্রে হয় না। এবং শুধু উদ্ভিদ কোষের সবুজ প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্টেই এটা হয়, যেটা আর অন্য কোথাও হয় না। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এর জন্যই সমস্ত প্রাণীকুল এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমরা এটা গঠন নিয়ে একটু আলোচনা করি, তারপর বাকি ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু আগে দেখেছিলাম 3D এর মাধ্যমে যে এটা একটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এটা একটা ক্লোরোপ্লাস্ট। আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই যে ক্লোরোপ্লাস্ট সহ অনেকগুলা কোষীয় অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, এরা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। একমাত্র লাইসোজোম এবং কোষ গহ্বর ছাড়া বাকি যত অঙ্গাণু আছে, ঝিল্লিযুক্ত আবরণী যুক্ত অঙ্গাণু আছে, সবাই দুস্তর বিশিষ্ট। এই যে দেখো এখানেও ঠিক তেমনি ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট। এটা হচ্ছে বাইরের স্তর অথবা আউটার মেমব্রেন, এটা হচ্ছে ভিতরের স্তর অর্থাৎ কি ইনার মেমব্রেন, ঠিক আছে। এন আউটার মেমব্রেন আবার ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনের ভিতরে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যাবতীয় বস্তুগুলো থাকে। যেমন এই যে 5 টাকার কয়েনগুলো যদি আমি একসাথে রাখি তাহলে এরকম একটা স্তম্ভ হবে না? এই প্রত্যেকটা এরকম স্তম্ভের এই জিনিসটাকে বলা হয় থাইলাকয়েড, ঠিক আছে। এই অনেকগুলা থাইলাকয়েড একসাথে মিলে হয় একটা জিনিস, যেটাকে বলা হয় স্ট্রোম, এদেরকে বলা হয় গ্রানা, যেটাকে বলা হয় কি গ্রানাম, ঠিক আছে। তো এই এই গ্রানাম গুলো, একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে দেখা যায় কি একটা পর্দার মাধ্যমে যেমন যেন লেগে থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা। হ্যাঁ, এটাকে কেন স্ট্রোমা ল্যামেলা বলা হয়? কারণ এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের যে আমরা ফাঁকা জায়গা দেখতেছি, এই ফাঁকা জায়গার মধ্যে আছে হ্যাঁ জেলির মতো, থকথকে জেলির মতো তরল পদার্থ, ঠিক আছে। এই তরল পদার্থকে বলা হয় স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে দিয়ে এই পর্দা যায় বিদায়, এর জন্য এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা, ঠিক আছে। এর জন্য স্ট্রোমার পর্দা অথবা স্ট্রোমা ল্যামেলা, ঠিক আছে। চলো এখন আমরা এই চিত্রে আসি। একটু আগে যেটা দেখলাম যে কয়েনের মতো যে জিনিসটা, এই একটা জিনিসকে বলা হয় থাইলাকয়েড, থাইলাকয়েড।
থাইলাকয়েড। এই এই অনেকগুলা থাইলাকয়েড মিলে হয় হচ্ছে গ্রানাম। এক বচনে বলা হয় গ্রানা। গ্রানাম। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে তরল পদার্থ তাকে বলা হয় কিন্তু কি, তাকে বলা হয় স্ট্রোমা। এই যে এখানে লেখা আছে, তাকে বলা হয় স্ট্রোমা। এই যে এই একটাকে বলা হয় থাইলাকয়েড, আর একগুচ্ছ এই এতগুলা থাইলাকয়েডকে একসাথে বলা হয় গ্রানাম, আর সবগুলা এক বচনে গ্রানাম, এবং সবগুলা গ্রানামকে একসাথে বলা হয় কি, গ্রানা। বহু বচনে গ্রানা আর এক বচনে কি, গ্রানাম। ঠিক আছে। এখন এই যে গ্রানা, এই গ্রানামগুলো একটা একটার সাথে একটা পর্দার সাহায্যে লেগে থাকে। কিসের এই লেগে থাকাটা কার মাধ্যমে, যেহেতু এটা একটা তরল পদার্থ দিয়ে তো যায় পর্দাটা, এর জন্য এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা। কি বলা হয়, স্ট্রোমা ল্যামেলা। ঠিক আছে। এবং এছাড়াও এই প্লাস্টিডের মধ্যে আরো বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন হচ্ছে ডিএনএ, রাইবোজোম, এবং এই যে ডিএনএটা কিন্তু এরকম আকৃতির অনেকটা দেখতে, যে এখানে বোঝা যাচ্ছে না, আর এরকম গোলাকার রাইবোজোম থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে ইনফরমেশন আমি জানিয়ে রাখি, যে আমরা জানি ডিএনএ এবং রাইবোজোম প্রকৃত কোষে ডিএনএ, নিউক্লিয়াসের ভিতর ডিএনএ থাকে। প্রকৃত কোষে নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে ডিএনএ থাকে, এবং আদি কোষেও ডিএনএ থাকে। আদি কোষেও কি থাকে, ডিএনএ থাকে। এবং আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে একটা সাদৃশ্য হচ্ছে দুইজনেরই রাইবোজোম থাকে। দুইজনের কি থাকে, রাইবোজোম থাকে। প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে সাদৃশ্য হচ্ছে দুই জনেরই ডিএনএ থাকে এবং দুই জনেরই রাইবোজোম থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই প্রকৃত কোষের দুইটা কোষীয় অঙ্গাণু আছে যাদের নিজস্ব ডিএনএ আছে এবং রাইবোজোম আছে। আর কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে এইসব নাই। এই যে আমরা এত কোষীয় অঙ্গাণু দেখতে পাইলাম, এই যে আমরা এত কোষীয় অঙ্গাণু দেখতে পাচ্ছি, এর মধ্যে শুধু মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই প্লাস্টিডের মধ্যে শুধু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। এবং যে রাইবোজোমটা থাকে এটা আদি কোষের রাইবোজোমের মতো 70s 80s না, হ্যাঁ, অর্থাৎ আদি কোষের বৈশিষ্ট্যের মতো। এর জন্য রাইবোজোমকে কি বলা হয়, সার্বজনীন গ্র্যানিউল অথবা ইউনিভার্সাল গ্র্যানিউল বলা হয়, কারণ এটা সব জায়গায় আদি কোষ এবং প্রাণী কোষে পাওয়া যায়। আবার এক্সট্রা করে এই কোষীয় অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া আর এই প্লাস্টিডের মধ্যে হচ্ছে এদের এই দুইটা কোষীয় অঙ্গাণুর নিজস্ব কি আছে, ডিএনএ এবং রাইবোজোম আছে। এটা মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। আরেকটা জিনিস স্কিপ করে গিয়েছে, যে প্লাস্টিড কিন্তু শুধু উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না, কারণ এই ক্লোরোপ্লাস্টের মধ্যে খাদ্য উৎপন্ন হয়। প্রাণী কোষ কখনো খাদ্য উৎপন্ন করতে পারে না। প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। কেন? কারণ প্রাণী কোষে প্লাস্টিড নাই। প্লাস্টিডের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিল সূর্যালোকের সাহায্যে, হ্যাঁ, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, যেটা একমাত্র সবুজ উদ্ভিদই পারে, কোনো প্রাণী পারে না। এর জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটার মোটামুটি একটা গঠনগত জিনিস দেখলাম। এখন এটাকে যদি আঁকতে দেয় তাহলে আমি কিভাবে আঁকবো, আমি এখানে একটু এঁকে দেখাই। প্রথম এটা হচ্ছে একটা স্তর, বহিস্থ স্তর, এরপরে আমরা আঁকবো অন্তঃস্থ স্তর। ঠিক আছে, অন্তঃস্থ স্তর আঁকার পর এরকম গোল গোল যে জিনিসগুলো, এটা হচ্ছে কি, থাইলাকয়েড। এই থাইলাকয়েড একটা স্ট্রোমার সাথে একটা স্ট্রোমা, এই গ্রানামের সাথে গ্রানাম লেগে থাকে স্ট্রোমা ল্যামেলামের মাধ্যমে, এবং এটার সাথে এরকম। ঠিক আছে, এইভাবে তোমরা আঁকবা। আর এখানে হচ্ছে ডিএনএ থাকে, ছোট ছোট ডিএনএ, এবং এরকম ছোট ছোট রাইবোজোম থাকে, এবং এরকম ডিএনএ থাকে, তাই না, ডিএনএ থাকে, নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, তৈল বিন্দু থাকে। ঠিক আছে, আর দানাদার কি, স্ট্রোমা থাকে। স্ট্রোমার মধ্যে কি থাকে, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এইভাবে তোমরা আঁকতে পারো। তো এটার অঙ্কন গেল। তাহলে এখানে কি এমন হয় যে এখানে খাদ্য উৎপন্ন করা হয়, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। ঠিক আছে, এবং কেন সমস্ত প্রাণীকুল এই ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। মূলত
প্লাস্টিডে দুই ধরনের প্রসেস হয়। প্লাস্টিডে কয় ধরনের প্রসেস হয়? দুই ধরনের। ধরি এটা একটা প্লাস্টিড, ঠিক আছে? এগুলো হচ্ছে কি থাইলাকয়েড, একটা একটার সাথে লেগে থাকে, এভাবে একটা একটার সাথে লেগে থাকে। এখন তোমাদের বইয়ে তোমরা রিডিং পড়লে একটা জিনিস খেয়াল করবে যে সূর্যালোক, এই থাইলাকয়েডটা কোন জায়গায় থাকে? একটা পাতার মধ্যে। ধরি এটা একটা পাতা, ধরি এটা একটা পাতা, পাতার মেসোফিল টিস্যুর মধ্যে এই ক্লোরোপ্লাস্ট থাকে, টিস্যুর কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে তোমরা এখানে একটু দেখো যে পাতা এবং সবুজ কাণ্ডে অর্থাৎ যে জায়গার মধ্যে সবুজ, এই জায়গার মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এখন এই যে ক্লোরোপ্লাস্ট এটা কোন জায়গায় থাকে? পাতার সবুজ পাতার মধ্যে মেসোফিল টিস্যুর কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের এই জায়গাটাকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড, এই থাইলাকয়েডের থাইলাকাস মানে হচ্ছে থাইলাকাস, এই শব্দের অর্থ হচ্ছে কি জানো? থলে বা ব্যাগ, ঠিক আছে? থলে বা ব্যাগ, অর্থাৎ এটাকে দেখতে ব্যাগের মতো হয় মনে হয়। হ্যাঁ, অনেকগুলা ব্যাগ, অনেকগুলা থাইলাকয়েড একসাথে মিলে কি গঠন করে? গ্রানা, গ্রানাম, ঠিক আছে? গ্রানাম গঠন করে। এখন এই থাইলাকয়েডে কি থাকে জানো? এই থাইলাকয়েডের মধ্যে এরকম ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এরকম ক্লোরোফিল থাকে। কোথায় থাকে? থাইলাকয়েডে। এখন ধরো এটা একটা সূর্য, এটা একটা সূর্য। সূর্য কি করে? আলো বিকিরণ করে। আলো মানে কি? ফোটন, আলোর একক ফোটন। মানে ফোটন বিকিরণ করে, ফোটন। এই ফোটন অর্থাৎ সূর্যালোক আসে এই থাইলাকয়েডে। থাইলাকয়েডে এসে ক্লোরোফিল এর সাথে বিক্রিয়া করে। এখন তোমাদের জানতে হবে এই যে বিক্রিয়া করে, এটা আলোর সাহায্যে বিক্রিয়া করে, আর এই যে খাদ্য উৎপন্ন করে, এই খাদ্য উৎপন্নের প্রসেসটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এটুকু আমি একটু মুছে ফেলি, আমার লিখতে সুবিধা হবে। তাকে কি বলে? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ হচ্ছে মানে কি? মানে আলোর সাহায্যে যে সংশ্লেষণ হয়। যেমন এটা যদি আমি ইংরেজিতে লিখি তাহলে বুঝতে পারবো। ফটো সিনথেসিস। এই ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষণ, সংশ্লেষণ, ঠিক আছে? ফটোসিনথেসিস মানে কি? আলোর সাহায্যে যে সংশ্লেষণ হয়, যেমন এর জন্য এটাকে সালোক মানে হচ্ছে আলো সংশ্লেষণ, ঠিক আছে? তো এই ফটোসিনথেসিসের দুইটা ধাপ হয়। একটা হচ্ছে আলোক নির্ভর, আলোক নির্ভর, আর হচ্ছে আলোক নির্ভর বিহীন, অর্থাৎ আলোকের প্রয়োজনীয়তা ছাড়া আরেকটা ধাপ। আর এই যে আলোক নির্ভর যে ধাপটা হয়, এটা মূলত হয় থাইলাকয়েডে, এটা মূলত হয় থাইলাকয়েডে অর্থাৎ গ্রানামে। এখানে কি হয়? এখানে এখানে আলো এসে পড়ে, এখানে আলো এসে পড়ার পর এডিপি কে, অ্যাডিনোসিন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেট এর সাহায্যে এই সূর্যালোক এসে কোন জায়গায় পড়ে? এই থাইলাকয়েডে সূর্যালোক। আর এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল। এই সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে এই এডিপি কে এটিপি পায়, এটিপিতে তৈরি করে, অর্থাৎ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আবার সে এনএডিপি কে পানির সাহায্যে এই সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে, ক্লোরোফিল এর সাহায্যে NADPH প্লাস NADPH সাথে হাইড্রোজেন আয়ন এবং হাফ অণু পানি কার্বন অক্সিজেন উৎপন্ন করে। এই পানির অণু ভেঙে হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন হয়। এই হাইড্রোক্সিল আয়নটা, এই যে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোজেন আয়ন, এই যে হাইড্রোজেন, আর এই অক্সিজেনটা আলাদা, এই
একটা অক্সিজেন অণু তৈরি করে। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হয়? এই থাইলাকয়েডে কিন্তু এই আমরা যে এতক্ষণ পড়লাম যে তোমার বইয়ের যে লেখা যে সূর্যালোককে গ্রানামে আসে, গ্রানামে কোন জায়গায়? থাইলাকয়েডে, যেখানে কি ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তিকে অর্থাৎ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ওই রাসায়নিক শক্তিটা কি? এই রাসায়নিক শক্তিটাই হচ্ছে কি এটিপি, এনএডিপি, এনএডিপিএইচ আর H+। এই তিন ধরনের, এই তিনটা কি হচ্ছে কি রাসায়নিক শক্তি বলা হয়। অর্থাৎ এরা হচ্ছে কি এডিপি থেকে এটিপি হইছে, এটিপি হইছে শক্তি, এবং এনএডিপিএইচ+ আবার এনএডিপিএইচ+ হইছে। এই এনএডিপিএইচ+ এর মধ্যে 3 এটিপি শক্তি আছে। ঠিক আছে, তো এরকম শক্তি উৎপন্ন করে, এই রাসায়নিক শক্তি উৎপন্ন করে সূর্যালোকের উপস্থিতিতে কোন জায়গায়? এই থাইলাকয়েডে, থাইলাকয়েডে অথবা কি এই থাইলাকয়েড কোন জায়গায় থাকে? গ্রানামে। তুমি বলতে পারো গ্রানামেও এই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। রাসায়নিক শক্তি কি? এটিপি, এনএডিপিএইচ+, H+। এই যে এটিপি, এনএডিপিএইচ+, H+, এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি, অর্থাৎ একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তরিত হয়ে হ্যাঁ রাসায়নিক শক্তি হয়েছে। এদেরকে বলা হয় এটিপি, এনএডিপিএইচ+, H+, এনএডিপিএইচ+, H আর H+, এই তিনটাকে একসাথে বলা হয় কি আত্তীকরণ শক্তি। কারণ কেন? কারণ এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে। এরা কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। এতক্ষণ এই যে আলোক নির্ভর পর্যায়টা হয়েছে, এটা কোন জায়গায় হয়েছে? এটা থাইলাকয়েডে হয়েছে। এখন 2 নাম্বার হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এখন হবে হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। এই আলোক নিরপেক্ষ পর্যায়টা হয় কোন জায়গায় জানো? এই আলোক নিরপেক্ষ পর্যায়টা হয় হচ্ছে স্ট্রোমায়। এই স্ট্রোমায়, ঠিক আছে, স্ট্রোমার মধ্যে আলোক নিরপেক্ষ পর্যায়টা কোন জায়গায় হয়? স্ট্রোমার মধ্যে। স্ট্রোমার মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড। কি থাকে স্ট্রোমার মধ্যে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এই আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে, অর্থাৎ যে রাসায়নিক শক্তিটা উৎপন্ন হয়েছে এই গ্রানামের মধ্যে, সূর্যালোক থেকে যে রাসায়নিক শক্তিটা উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা বলছি আত্তীকরণ শক্তি, ওই আত্তীকরণ শক্তিকে এই এটিপি, এনএডিপিএইচ+, H+ কে ব্যবহার করে বিভিন্ন, এখানে থাকে এই স্ট্রোমার মধ্যে থাকে বিভিন্ন এনজাইম, এই বিভিন্ন এনজাইমকে ব্যবহার করে উৎপন্ন করে হচ্ছে কি C6H12O6 এবং সাথে কি সাথে হচ্ছে পানি, সাথে কি উৎপন্ন করে? পানি। এই C6H12O6 হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, এই C6H12O6 কি? এটা একটা গ্লুকোজের সংকেত। এটা একটা শর্করা জাতীয় খাদ্য। এটা একটা কি? গ্লুকোজ। ওকে, এখন আমরা বুঝতে পেরেছি খাদ্য কোথায় উৎপন্ন হয়। অর্থাৎ এই স্ট্রোমার মধ্যে এই যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এটার মধ্যে 2টা ধাপ হয়। এই ধাপকে এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এর মধ্যে যে আলোক নির্ভর যে ধাপটা হয়, এটা হয় থাইলাকয়েডে। কারণ থাইলাকয়েডের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট এবং সূর্যালোকের সাহায্যে এটিপিতে পরিণত হয়। এনএডিপিএইচ+, H+ এবং অক্সিজেন হয়। এখন এই যে এটিপি, এনএডিপিএইচ+, H+ এগুলাকেই বলা হয় রাসায়নিক শক্তি। কারণ এই শক্তিটাকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, C6H12O6 সাথে পানি তৈরি করে। ঠিক আছে, তাহলে এই রাসায়নিক শক্তি উৎপন্ন হয়েছে কোন জায়গার মধ্যে? এই গ্রানামের মধ্যে, গ্রানামের থাইলাকয়েডে। আর খাদ্যটা উৎপন্ন হয়েছে কোন জায়গায়? স্ট্রোমাটা, এই স্ট্রোমার মধ্যে। অর্থাৎ কি এই যে জেলির মতো যে তরল পদার্থ, এই জায়গার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, ওইখানে এসে কি সে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কার্বন ডাইঅক্সাইড শর্করা জাতীয় খাদ্য কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য তৈরি করে, এইভাবে বলতে পারবা। ক্লোরোপ্লাস্টের গঠন আসে, তখন তুমি চিত্র আঁকবা। ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য তৈরি করে প্রশ্ন আসে, তুমি তখন বলতে পারবা যে সূর্যালোকের উপস্থিতিতে আলোক নির্ভর পর্যায়ে হ্যাঁ রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। ওই যে এটিপি, এনএডিপি, H+, H+। ঠিক আছে, এটাকে বলা হয় আত্তীকরণ শক্তি।
ওই আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে স্ট্রোমাতে অবস্থিত কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কি বিভিন্ন এনজাইমের কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য অথবা অথবা গ্লুকোজ উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসটাকে, এই সম্পূর্ণ বিক্রিয়াটাকে আমরা এইভাবে দেখি। কিভাবে? পানি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, হ্যাঁ, কি করে এই সূর্যালোক আর ক্লোরোফিল ব্যবহার করে এক অণু C6H12O6 শর্করা, হ্যাঁ, এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু পানি তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই বিক্রিয়াটা এইভাবে পাই। কিন্তু মূল বিক্রিয়াটা হচ্ছে এরকম, আলোক নির্ভর পর্যায়ে শক্তি উৎপন্ন হয়, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে, এখানে আলোর প্রয়োজন হয় না, এই আলোক নিরপেক্ষ পর্যায়ে ওই শক্তিটা, ওই রাসায়নিক শক্তিটা কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। আর এটার ওভারভিউ হচ্ছে এরকম। ওকে, তাহলে এই প্লাস্টিডের পর এতটুকুই পড়লে হবে। এখন আমরা বুঝতে পারলাম যে প্লাস্টিড যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সেটা কিভাবে তৈরি করে এবং কেন প্লাস্টিড এত গুরুত্বপূর্ণ। কারণ এই প্লাস্টিড শুধু সবুজ, প্লাস্টিডের মধ্যে কি থাকে? ক্লোরোফিল, যা শুধু সবুজ উদ্ভিদে থাকে। এই ক্লোরোফিল ছাড়া তো সূর্যালোক রাসায়নিক শক্তি হবে না। আর যদি এই ক্লোরোফিল না থাকতো তাহলে এই উদ্ভিদকুল, এই প্রাণীকুল টিকে থাকতো না। কেন টিকে থাকতো না? কারণ আমরা সবাই পরোক্ষভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল। কারণ একমাত্র এই ক্লোরোপ্লাস্টই পারে সূর্যালোককে ব্যবহার করে, হ্যাঁ, খাদ্য তৈরি করতে পারে। এর জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র এই পৃথিবীতেই প্রাণের স্পন্দন আছে, কারণ এখানে সবুজ গাছ আছে। অন্য কোনো জায়গায় যদি সবুজ গাছ থাকে যার ক্লোরোফিল আছে, একমাত্র সেই খাদ্য উৎপন্ন করে ওই জায়গায় বাঁচতে পারবে। এছাড়া আর পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কোনো জায়গায় প্রাণের অস্তিত্ব থাকবে না আমার মনে হয়। যদি ক্লোরোফিল থাকে তাহলে, ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে থাকতে পারে। আচ্ছা, অর্থাৎ প্লাস্টিক থাকলে থাকতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্লাস্টিডের আদ্যপ্রান্ত। এখন মজার বিষয় হচ্ছে যে প্লাস্টিডে যে শর্করা জাতীয় খাদ্যটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, প্লাস্টিডে যে শর্করা জাতীয় খাদ্যটা উৎপন্ন হয়েছে, এই শর্করা জাতীয় খাদ্যটাই তাকে মাইটোকন্ড্রিয়া আবার শক্তিতে রূপান্তর করে। এটাকে বলা হয় শ্বসন। ঠিক আছে, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। চলো, এখন আমরা আলোচনা করব মাইটোকন্ড্রিয়া নিয়ে। এটা প্লাস্টিডের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এটা জীবকোষ ও টিস্যু অধ্যায়ের মধ্যে যদি দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক বলা হয়, একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুইটা থেকেই কোনো না কোনো বোর্ডে সবসময় প্রশ্ন আসে, এবং কি এখানে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 100%। অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড রিলেটেড এই দুইটা থেকে একটা আসবেই আসবে। এবং এদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের চিত্র, যে এই মাইটোকন্ড্রিয়া গঠন ব্যাখ্যা করে অথবা প্লাস্টিডের গঠন ব্যাখ্যা করে, এরকম আসে। ঠিক আছে, তো আচ্ছা আমরা আলোচনা করি যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছেন। এবং আবিষ্কার করার পর তিনি এই মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছেন হচ্ছে বায়োব্লাস্ট। কি নাম দিয়েছেন? বায়োব্লাস্ট নাম দিয়েছেন। ঠিক আছে, আবিষ্কার করার পর তিনি এটার নাম দিয়েছেন কি? বায়োব্লাস্ট। মনে রাখতে হবে, এই মাইটোকন্ড্রিয়া যে আবিষ্কার করেছে সে নাম দিয়েছিল হচ্ছে কি? বায়োব্লাস্ট। কিন্তু যে মাইটোকন্ড্রিয়া নাম দিয়েছে তার নাম হচ্ছে কি? বিজ্ঞানী ব্যান্ডা। 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন। কিন্তু এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন কে? রিচার্ড অল্টম্যান, এবং তিনি নাম দিয়েছিলেন হচ্ছে বায়োব্লাস্ট। এখন প্রশ্ন আসে মাঝে মধ্যে, অনেক বোর্ডে এরকম প্রশ্ন আছে যে বিজ্ঞানী ব্যান্ডা কর্তৃক আবিষ্কৃত অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। এখন আমি যদি না জানি যে বিজ্ঞানী ব্যান্ডা কর্তৃক নামকরণকৃত আসলে এই অঙ্গাণুটি কি, তাহলে কিন্তু আমি যতই মাইটোকন্ড্রিয়ার গঠন জানি না কেন, আমি কিন্তু এটা কি করতে পারবো না, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। কারণ আমি আসলে জানি না যে বিজ্ঞানী ব্যান্ডা আসলে কি আবিষ্কার, মানে নামকরণটা কে করছে।
এজন্য এটা আমাকে অবশ্যই জানতে হবে যে বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন এবং আবিষ্কার করেছেন হচ্ছে রিচার্ড অল্টম্যান। এখানে প্রায় নৈবেতিক হিসেবে এমসিকিউ হিসেবে এটা আসে। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু মাইটোকন্ড্রিয়ার থিওরি যদি আমরা একটু দেখে নিই, তাহলে এটা মানে সুবিধা হবে আর কি আমাদের জন্য। ঠিক আছে, এই যে এটা একটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দুই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, যে এগুলাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা। এখন মাইটোকন্ড্রিয়ার নাম কেন মাইটোকন্ড্রিয়া হয়েছে, এটা তো একটা প্রশ্ন না, যে মাইটোকন্ড্রিয়ার নাম কেন মাইটোকন্ড্রিয়া আছে। দেখাই, মাইটোকন্ড্রিয়া যদি ইংরেজিতে লিখি মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া শব্দটি মাইটোস শব্দ থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে সুতা অথবা ফাইবার। ঠিক আছে, আর এই কন্ড্রিয়া শব্দটা এসেছে কন্ড্রিয়ন থেকে, কন্ড্রিয়ন। ঠিক আছে, আর এটার অর্থ হচ্ছে দানাদার বস্তু, দানাদার বস্তু। অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়াটা একটা দানাদার বস্তুর মতো, আবার একটা ফাইবারের মতো, এর জন্য এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যে এখানে আমরা যদি একটু চিঠিটা দেখি, আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলো, এগুলাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই যে এগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, এগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষটাকে যখন দেখা হয়, মাইটোকন্ড্রিয়াকে দানাদার বস্তুর মধ্যে দেখা হয়, এর জন্য এর নাম কন্ড্রিয়া। এবং একে যখন বড় করে দেখা হয়, এর ভিতরের যে ঝিল্লি, হ্যাঁ, যে পেঁচানো যে ঝিল্লিটা আছে, যে ইনার মেমব্রেন থেকে ভিতরে যে পোর্শনটা আছে, এটাকে দেখা যায় মূলত একটা সুতার মতো এরকম। এর জন্য এটার নাম হচ্ছে মাইটোস, এর সমন্বয় হয়েছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা। মাইটোকন্ড্রিয়া সকল ধরনের উন্নত প্রাণী এবং উদ্ভিদে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে অর্থাৎ প্রকৃত কোষে যত উদ্ভিদ এবং প্রাণী আছে সবার ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়া উপস্থিত। কিন্তু এখানে ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমোনয়েড, এই দুইটা প্রোটোজোয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এই দুইটা প্রোটোজোয়া এগুলো হচ্ছে এরা হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার ক্ষেত্রে এই মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া কি অনুপস্থিত। এখন এই যে ট্রাইকোমোনাস এবং প্রোটোজোয়া, এখান থেকে এমসিকিউ আসে, প্রায় এমসিকিউ আসে, যে বলবে যে কোন জায়গায় মাইটোকন্ড্রিয়া উপস্থিত নয়। অনেক ধরনের প্রাণী দিবে, সাথে নাম লিখেছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অথবা লিখে দিবে হচ্ছে ট্রাইকোমোনাস, এরকম। ওকে, তো এটা আমাদেরকে বুঝে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। একটু আগে বললাম যে বিজ্ঞানী বেন্ডা কর্তৃক নামকরণকৃত, হ্যাঁ, অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো, তখন আমাকে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে হবে। তো আগে আমি একটা 3D মাইটোকন্ড্রিয়া দেখি। হ্যাঁ, অন্যান্য প্লাস্টিডের মতোই আমি বলেছি যে লাইসোজোম এবং গোলগি বডি, লাইসোজোম এবং কোষ গহ্বর অথবা সেল ভ্যাকিউল, এই দুইটা অঙ্গাণু ছাড়া বাকি সব আবরণযুক্ত অঙ্গাণু দুই স্তর বিশিষ্ট। এটা মনে রাখাটা খুব সহজ। মাইটোকন্ড্রিয়ার যে বাইরের আবরণটা, এটা কি করে, মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণকে রক্ষা করে, এবং ভিতরের আবরণটা এই যে দেখেন কিরকম একটা ভাঁজ, হ্যাঁ, এবং এটার ভিতরে যে তরল পদার্থ, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখন যদি আমাকে আঁকতে বলে, এটা নিয়ে অনেকেই, মাইটোকন্ড্রিয়ার অঙ্কন নিয়ে অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আসলে এটা আমি কিভাবে আঁকবো। ঠিক আছে, এটা অঙ্কন নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এই অঙ্কনটা আমি কিভাবে করব, অনেকে অঙ্কন করতে পারে না। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমরা চলো একটু মাইটোকন্ড্রিয়ার অঙ্কন নিয়ে আমরা একটু দেখি এটা কি করা যায়। ওকে, তো ধরি প্রথমে কি করবা, প্রথমে তোমার মতো করে যে কোনো একটা আলুর সাইজ, ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়া, এরকম একটা সাইজ নিবা, ধরো তোমার মতো করে, এত বইয়ের মতো করে হতে হবে এরকম কোনো কিছু না, এরকম একটা সাইজ, এরকম একটা গঠন আঁকবা, যেটা হচ্ছে বহিঃস্তর। এটা মূলত হচ্ছে বহিঃস্থ স্তর, হ্যাঁ, বহিঃস্থ স্তর। ঠিক আছে, অর্থাৎ বহিঃস্থ প্রাচীর। বহিঃস্থ প্রাচীর আমি একটু আগে দেখলাম যে এই প্রাচীরটা ভিতরে কি এরকম ভাঁজ। অনেকেই এটা ভালো করে রাখতে পারি না, এটা একটু টেকনিক্যালি আমরা রাখবো। ভিতরের প্রাচীরটাকে আমরা এইভাবে দিব, একটা এরকম রেখা টানার পর যে ইউ আকৃতির রূপটা দিব, এবার কাছাকাছি করে দিব, আবার বড় করে আবার একটা টান দিব, আবার একটা ইউ আকৃতির রূপ আঁকবো একদম কাছাকাছি, আবার বড় করে একটা টান দিব,
আবার একটা ইউ আকৃতির লোক আঁকবো একদম কাছাকাছি, যেন দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এরকম আঁকতেই থাকবো। তারপর দ্বিতীয়বার যখন এরকম লোকগুলো আঁকতে থাকবো, ওই লোকগুলা এই দুইটার মাঝখানে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখতে সুন্দর দেখাবে। দূরে দূরে যাব, একবার ইউ আকৃতির লোক আঁকবো, একটু গ্যাপ নিয়ে আবার একটা আঁকবো। এভাবে আমরা একটা মাইটোকন্ড্রিয়া খুব সহজে সুন্দরভাবে আঁকতে পারি। মোটামুটি সুন্দর হয়েছে, ঠিক না? তো এখন এই যে আবরণটা, এটাকে বলা হয় অন্তঃস্থ আবরণ অথবা ইন্টারনাল মেমব্রেন। অন্তঃস্থ স্তর অথবা ইন্টারনাল মেমব্রেন ইংরেজিতে বলা হয়। এখন এই যে ইন্টারনাল মেমব্রেন, অন্তঃস্থ স্তর, এই অন্তঃস্থ স্তর স্থানে স্থানে আঙ্গুলের মতো, এরকম আঙ্গুলের মতো যে ভাঁজ, যে স্থানে স্থানে ভিতরের যে আবরণটা এরকম স্থানে স্থানে যে ভাঁজ হয়, এই ভাঁজকে বলা হয় ক্রিস্টি। কি বলে? ক্রিস্টি। অনেকের সময় যে প্রশ্ন আছে, সিকিউ 1 নম্বরের প্রশ্ন আসে যে ক্রিস্টি কাকে বলে, ক্রিস্টি কাকে বলে? তখন উত্তর হবে কি, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে আবরণ, এটা স্তরে স্থানে স্থানে আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টি করে, এই ভাঁজকে বলা হয় ক্রিস্টি। ঠিক আছে, এখন এই ক্রিস্টির গায়ে এরকম এরকম গোলাকার অনেক বস্তু থাকে, এরকম গোলাকার বস্তু থাকে, যে বস্তুগুলোর ভিতরে থাকে এনজাইম। বস্তুর ভিতরে কি থাকে? এনজাইম। কি এনজাইম? ফটোসিনথেটিক এনজাইম, যারা কি করে? এটিপি তৈরি করে। যারা কি করে? এটিপি তৈরি করে। এই এনজাইমগুলার, এগুলো সবগুলার মধ্যে আছে, এরকম সবগুলা ক্রিস্টির পাশে এরকম কি এনজাইম থাকে। এই এনজাইমগুলাকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়? অক্সিজোম। অক্সিজোম বলা হয় এনজাইমগুলাকে। এটার কার্যকারিতা আছে, এটা একটু এখানে লিখে রাখলাম, অক্সিজোম। ঠিক আছে, আচ্ছা, এই অক্সিজোম থাকে। এবং অনেকে এই প্রশ্নটাও কিন্তু বারবার বোর্ডে আসছে যে অক্সিজোম কাকে বলে। ঠিক আছে, অক্সিজোম কাকে বলে? যে এই যে আমাদের ইন্টারনাল মেমব্রেনের ভিতরের যে জায়গা, এটা একটা ফাঁকা জায়গা, এখানে অনেক ফ্লুইড থাকে। ফ্লুইড মানে কি? তরল পদার্থ থাকে। এই যে এগুলা তরল পদার্থ, নীল কালার দিয়ে বুঝাইছে, পানির মতো তরল পদার্থ। এই যে তরল পদার্থ, এই তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। আর এই প্লাস্টিডের ক্ষেত্রে এখানেও এক ধরনের ম্যাট্রিক্স থাকে, তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় স্ট্রোমা। আমরা একটু আগে এটা পড়েছি যে প্লাস্টিকের ভিতরে যে তরল পদার্থ থাকে এটাকে বলে স্ট্রোমা। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে তরল পদার্থটা থাকে, জেলির মতো থকথকে তরল পদার্থ, এটাকে বলা হয় কি? ম্যাট্রিক্স। কি বলে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলে। এটাকে কি বলে? ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সে ক্রিস্টির পাশে এই ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? এই ম্যাট্রিক্সের মধ্যে গোলাকার এটিপি সিনথেসিসের উৎসেচক বা এনজাইম থাকে। এই এনজাইম পূর্ণ গোলাকার বস্তুগুলোকে বলা হয় অক্সিজোম। বুঝতে পারছো? এই এনজাইম কি বলে? অক্সিজোম বলে। আচ্ছা, ঠিক আছে, এই অক্সিজোমকে কখনো কখনো এটিপি সিনথেসিসও বলা হয়। কেন এটিপি সিনথেসিস বলা হয়? কারণ এই অক্সিজোম এটিপি সিনথেসিস করে। কিভাবে করে? এই অক্সিজোম অক্সিডেশন করে। অক্সিডেশন করে। ঠিক আছে, অক্সিডেশন করে। অক্সিডেশনের মাধ্যমে, অর্থাৎ জারণ করে। জারণের মাধ্যমে কি তৈরি করে? এটিপি তৈরি করে। এটিপি। এখন প্রশ্ন হচ্ছে, এই অক্সিজোম জারণের মাধ্যমে কিভাবে এটিপি তৈরি করে? এই যে এখানে একটু মানে চিত্রের মধ্যে একটু দেখা বলতেছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ক্রেবস চক্র, তারপরে অ্যাসিটাইল কোয়ে, এসবের মধ্যে কিন্তু শুধু এটিপি উৎপন্ন হয় না, সাথে জিটিপি, এনএডিপি, এইচ প্লাস, এনএডিএইচ প্লাস, এনএডিএইচ প্লাস, তারপরে FADH2, এগুলো উৎপন্ন হয় এটিপির সাথে সাথে। এখন কোষ শুধু এটিপি নিতে পারে, কোষ শুধু কি করতে পারে? এটিপি গ্রহণ করতে পারে। জিটিপি, এনএডিপি, এনএডিএইচ, এইচ প্লাস, তারপরে FADH2, এগুলা কোষে কি গ্রহণ করতে পারে না। এগুলাকে কি করতে হয়? এগুলাকে জারণ প্রক্রিয়ায় এটিপিতে পরিণত করতে হয়। জিটিপি জারণ প্রক্রিয়ায়
এক অণু এটিপি হয়। NADH2 জারণ প্রক্রিয়ায় 3 অণু এটিপি হয়। FADH2 জারণ প্রক্রিয়ায় 2 অণু এটিপি হয়। কি প্রক্রিয়ায়? জারণ প্রক্রিয়ায় কি হয়? এটিপি হয়। কি কার মাধ্যমে? এই অক্সিজমের মধ্যে যে এটিপি সিনথেসিস এনজাইম আছে তার মাধ্যমে, অক্সিডেশনের মাধ্যমে এটিপি এরকম জারণ প্রক্রিয়ায় এরকম জিটিপি NADH+, H+, FADH2 কি এটিপি তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম অক্সিজেনের কাজ কি। এটিপি সিনথেসিস থাকে অক্সিজেনের ভিতর, যা কি করে জারণের মাধ্যমে এটিপি তৈরি করে এরকম রাসায়নিক শক্তি থেকে। ওকে, তারপরে হচ্ছে এর তরলটাকে ম্যাট্রিক্স বলে। এছাড়াও ডিএনএর নিজস্ব মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়া কি আছে? নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়া প্রায় আবার মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে। রাইবোজোম রাইবোজোম আবার কি ডিএনএ। এই তো হয়ে গেল একটা মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে, মাইটোকন্ড্রিয়া আমি যা বললাম তা লিখলে আর হচ্ছে এভাবে মার্কিং করলে মোটামুটি ভালো মার্ক পেয়ে যাবে। মার্কিংটা একটু সুন্দর করলে হবে, আমি বোঝানোর জন্য এলোমেলো লিখেছি, কিন্তু এভাবে লিখতে পারো। তোমরা অনেকেই এটা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকতে যাও, অনেক হেজিটেটেড হয়ে যাও, কিভাবে জানি তোমরা আঁকো, এরকম দেওয়ার পর সামান্য একটা চিত্রে কি করে রাখো, মানে পরীক্ষার খাতা দেখলে বোঝা যায় যে একদম হিবেজিবি করে রাখো। এটাকে সুন্দর করে রাখবা। একটা লম্বা প্রজেকশন দিয়ে ইউ আকৃতির একটা লুপ দিবা, আর একটু লম্বা প্রজেকশন দিয়ে একটু লম্বা টান দিয়ে আবার একটা ইউ আকৃতির লুপ দিবা। এভাবে দিতে দিতে এঁকে ফেলবা, শেষ। তারপর বিপরীত দিক থেকে যখন আসবা, লুপটা এমন জায়গায় দিবা যেন এই দুইটার মাঝখানে থাকে, তাহলে তো দেখতে সুন্দর দেখায়, শ্রী দেখায়, সুন্দর লাগে। আমিও যদিও সুন্দর করে রাখতে পারি না, কিন্তু প্রসেসটা এইভাবে আঁকলে খুব মানে সুন্দর হবে। যারা সুন্দর করে রাখতে পারো তাদের আরো অনেক সুন্দর হবে। আচ্ছা, যাই হোক, এখন একটা বেসিক জিনিস তোমার জেনে রাখো যে আমরা জানি কোষের মধ্যে আদি কোষ এবং প্রকৃত কোষ, দুই কোষের মধ্যেই সাদৃশ্য কোন জায়গায়? যে দুই কোষের মধ্যেই ডিএনএ অর্থাৎ নিউক্লিয় বস্তু এবং আরএনএ এই রাইবোজোম থাকে। ঠিক আছে? হ্যাঁ, রাইবোজোম আর ডিএনএ এটা আদি কোষ এবং প্রকৃত কোষে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রকৃত কোষের দুইটা অঙ্গাণু, প্রকৃত কোষে তো অনেক অঙ্গাণু। হ্যাঁ, যে একটা সেলের মধ্যে তো কত অঙ্গাণু আছে, তাই না? মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আছে রাইবোজোম। হ্যাঁ, আর এটা কি? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কি প্লাস্টিড, যেটা প্রাণী কোষে নাই। এটা একটু জানা রাখা যে প্রাণী কোষে কি নাই, প্রাণী কোষে প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া নাই, যেটা শুধু কি উদ্ভিদ, সরি প্লাস্টিড না, যেটা কি উদ্ভিদ কোষে আছে। ঠিক আছে? তো এর মধ্যে এত কিছু, এত এত অঙ্গাণুর মধ্যে শুধু মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডে, শুধু মাইটোকন্ড্রিয়ায় এবং প্লাস্টিডে, এই দুইটা অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ আছে এবং রাইবোজোম আছে। এর জন্য এরা এরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে, এরা এই মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ তৈরি করতে পারে, নিজস্ব রাইবোজোম তৈরি করতে পারে। আবার সংশ্লেষণ করে মাইটোকন্ড্রিয়া থেকে, কারণ ডিএনএ তৈরি করতে ডিএনএ থাকে বিদায় সে সংশ্লেষণ করে মাইটোকন্ড্রিয়া থেকে আবার একটা কোষের মধ্যে আরো মাইটোকন্ড্রিয়া হইতে পারে বিভাজনের মাধ্যমে। এরপরে আবার কি প্লাস্টিড তৈরি করতে পারে। ঠিক আছে? তো এর জন্য কি প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার এই দুইটা কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, এবং এই রাইবোজোমটা 70S প্রকৃতির। অর্থাৎ কি? অর্থাৎ এটা আদি কোষের মতো বৈশিষ্ট্য বহন করে এই রাইবোজোমটা, যেগুলা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে যে রাইবোজোম থাকে এটা 70S প্রকৃতির। আর আমরা জানি প্রকৃত কোষের রাইবোজোম কি 80S প্রকৃতির। আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে এই রাইবোজোম গুলো সংশ্লেষণ হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ডিএনএ এবং রাইবোজোম এরকম, এটা একটা আদি কোষের বৈশিষ্ট্যের মতো মনে হয়। আদি কোষের ক্রাইটেরিয়া মানে সে ফলো করে ফেলে। যেমন আদি কোষের কি থাকে? আদি কোষের শুধু নিউক্লিয় বস্তু থাকে আর সাথে কি রাইবোজোম থাকে, আর কোনো কোষীয় অঙ্গাণুই থাকে না। আদি কোষে একটা আবৃত্ত থাকে, একটা কোষ একটা পর্দা দ্বারা আবৃত থাকে এবং তার ডিএনএ বস্তু থাকে, নিউক্লিয় বস্তু থাকে ডিএনএ, এবং কি রাইবোজোম থাকে, যা তুমি প্লাস্টিডেও পাবা, যা তুমি মাইটোকন্ড্রিয়াতেও পাবা। এর জন্য মনে করা হয় যে মাইটোকন্ড্রিয়া হয়তো বা কখনো আদি প্রকৃতির কোনো কোষ ছিল,
বিবর্তনের কোনো পর্যায়ে হয়তো বা এটা প্রকৃত কোষের ভিতর চলে আসছে, এর জন্য তার মধ্যে আদি কোষের প্রায় সমস্ত বৈশিষ্ট্যই রয়েছে। ঠিক আছে, আর রাইবোজোম এরকম সব ধরনের কোষের মধ্যে থাকে বিধায় রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল অর্গানালিস, অর্থাৎ সে সব ধরনের অর্গানে, সব ধরনের কোষের মধ্যে কি আদি কোষ, প্রকৃত কোষ, যা কোষ আছে সব কোষেই এই রাইবোজোম থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় অথবা কি পাওয়ার হাউস বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা প্রায়ই আসে, এই প্রশ্নটা প্রায়ই আসে। মাইটোকন্ড্রিয়া না থাকলে কি ধরনের সমস্যা হতে পারে, প্রায়ই আসে। চলো আমরা এটা নিয়ে একটু কথা বলি। এখন একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, মাইটোকন্ড্রিয়া মধ্যে কিভাবে শক্তি উৎপন্ন হয়। কোষের মধ্যে মূলত যে শক্তিটা উৎপন্ন হয়, এই শক্তিটা উৎপন্ন হয় শ্বসনের মাধ্যমে। কিসের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়? শ্বসন। ওই শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, শ্বসনের মধ্যে কি উৎপন্ন হয়? শক্তি। এখন তাহলে এখানে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? কারণ শ্বসন দুই ধরনের, একটা হচ্ছে অবাত শ্বসন, অবাত, আর দ্বিতীয়টা হচ্ছে সবাত শ্বসন। ঠিক আছে, আচ্ছা, এই অবাত শ্বসনকে ইংরেজিতে বলা হয় অ্যানারোবিক, অবাত শ্বসনকে, আর সবাত শ্বসনকে বলা হয় অ্যারোবিক। অ্যারোবিক মানে কি জানো? অ্যারোবিক মানে যেখানে বাতাস আছে, যে শ্বসনটা বাতাসের সংস্পর্শে হয়, অথবা বাতাসের মধ্যে কি থাকে? অক্সিজেন। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি, যেই শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয় সবাত শ্বসন। ঠিক আছে, তাকে বলা হয় কি? সবাত শ্বসন। কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। আর যেখানে অক্সিজেন অনুপস্থিত অর্থাৎ অক্সিজেন নাই, এমন শ্বসনকে বলা হয় অবাত শ্বসন। কোন জায়গায়? যেখানে অক্সিজেন অনুপস্থিত, তাকে বলা হয় কি? অবাত শ্বসন। এখন এই যে সবাত শ্বসনের জন্য দুইটা ক্রাইটেরিয়া অনেক ইম্পর্টেন্ট। কি কি দুইটা ক্রাইটেরিয়া? একটা হচ্ছে, একটা সবাত শ্বসনের জন্য অবশ্যই মাইটোকন্ড্রিয়া লাগবে, এবং সবাত শ্বসনের জন্য অক্সিজেন লাগবে। এদের একটা যদি না থাকে তাহলে সবাত শ্বসন হবে না। কেন? আমরা চলো দেখি। কারণ সবাত শ্বসনের ধাপ হচ্ছে চারটা। কয়টা? চারটা। প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপকে বলে অ্যাসিটাইল কো অথবা কোএনজাইম এ। তৃতীয় ধাপকে বলে ক্রেবস চক্র। চতুর্থ ধাপকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে এই যে চারটা ধাপ, এই চারটা ধাপ মিলে হয় সবাত শ্বসন। আর অবাত শ্বসনে শুধু এই একটা ধাপ হয়। তোমাদের একটু মনে রাখতে হবে যে অবাত শ্বসনে শুধু 2 এটিপি শক্তি উৎপন্ন হয়। এটিপি হচ্ছে শক্তির একক। হ্যাঁ, আর সবাত শ্বসনে 38 এটিপি মতান্তরে 36 এটিপি তৈরি হয়। একটা হিউজ পরিমাণ এটিপি তৈরি হয় কোন জায়গায়? সবাত শ্বসনে। অবাত শ্বসন হয় মূলত কোন জায়গায় জানো? অবাত শ্বসন হয় মূলত হচ্ছে আদি কোষে। আর প্রকৃত কোষে কি হয়? সবাত শ্বসন। এখন প্রকৃত কোষেও এই অবাত শ্বসন হইতে পারে কখন? যদি প্রকৃত কোষে কোনো কারণে অক্সিজেন না যেতে পারে, প্রকৃত কোষে যদি কোনো কারণে অক্সিজেন অনুপস্থিত থাকে, অক্সিজেন যদি কোনো কারণে প্রকৃত কোষে অনুপস্থিত থাকে, তখন কিন্তু প্রকৃত কোষে অবাত শ্বসন হয়। কারণ আমি তোমাকে আগেই বলে রাখছি যে সবাত শ্বসন হইতে গেলে এই দুইটা ক্রাইটেরিয়া লাগবে।
কি লাগবে? তার মাইটোকন্ড্রিয়া থাকতে হবে এবং কি অক্সিজেন থাকতে হবে। এর যদি একটা অনুপস্থিত থাকে তাহলে কি তার সবাত শোষণ হবে না। এখন প্রকৃত কোষে তো মাইটোকন্ড্রিয়া আছে, মানলাম আছে, কিন্তু ওই কোষে যদি অক্সিজেনের সাপ্লাই না থাকে, কোনো কারণে অক্সিজেন যাওয়াতে বাধাপ্রাপ্ত হয়, তখন তার কি হবে না? তখন আর তার সবাত শোষণ হবে না, তখন এখানে হবে অবাত শোষণ। ঠিক আছে? ওকে, তাহলে সবাত শোষণের এই 4টা ধাপের মধ্যে আমরা দেখলাম যে সবাত শোষণে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। এই সবচেয়ে বেশি শক্তি উৎপন্নের ক্ষেত্রে লাস্টের যে 3টা ধাপ, এই লাস্টের 3টা ধাপ হয় মাইটোকন্ড্রিয়ায়। লাস্টের 3টা ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়া। আর প্রথম যে ধাপটা, এটা হয় সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। আচ্ছা, মনে রাখা উচিত যে গ্লাইকোলাইসিস কিন্তু অবাত শ্বসনেরও হয়, সবাত শ্বসনেরও হয়। কিন্তু গ্লাইকোলাইসিস হওয়ার পরে যদি সবাত শোষণ হইতে হয় তাহলে তার লাগবে অক্সিজেন এবং মাইটোকন্ড্রিয়া। আদি কোষের ক্ষেত্রে যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, এর জন্য আদি কোষের ক্ষেত্রে কি হয়? অবাত শোষণ হয়, কারণ সবাত শোষণের জন্য দরকার কি? মাইটোকন্ড্রিয়া লাগবে এবং অক্সিজেন লাগবে। এখন প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার কারণে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই 3টা ধাপ হয়, অ্যাসিটাইল কোয়া, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই 3টা ধাপের মধ্যে সবচাইতে বেশি এটিপি উৎপন্ন হয়, 24 এটিপি শক্তি উৎপন্ন হয় কোন জায়গায় জানো? এই ক্রেবস চক্রের মধ্যে। ঠিক আছে? 38 এটিপির মধ্যে 24 এটিপি শক্তি উৎপন্ন হয় কোন জায়গায়? ক্রেবস চক্রের মধ্যে। যেই ক্রেবস চক্রটা মূলত হয় কোন জায়গার মধ্যে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। ক্লিয়ার? কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবচাইতে বেশি শক্তি অথবা এটিপি উৎপন্ন হয়, এবং সবাত শোষণের সবচাইতে গুরুত্বপূর্ণ শেষের যে 3টা ধাপ, এই 3টা ধাপই হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এখন যদি এই মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে কি হবে? এত পরিমাণ শক্তি উৎপন্ন হবে না, সবাত শোষণ হবে না। সবাত শোষণ যদি না হয়, উন্নত মানের প্রাণী যে জটিল জটিল ক্রিয়া, তারা বেঁচে থাকবে না। কারণ আদি কোষ বেঁচে থাকতে পারে, কারণ তার গঠন আদি, হ্যাঁ, তার মধ্যে তেমন জটিল কোনো কিছু নাই। কিন্তু সবাত শোষণ হয়, প্রকৃত কোষ তো অনেক জটিল একটা জিনিস, তার মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু থাকে, হ্যাঁ, তার তার প্রকৃতি অনেক উন্নত থাকে, এর জন্য তার প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন হয়। আর এই শক্তিটা একমাত্র সবাত শোষণের মাধ্যমেই সম্ভব। আর এই সবাত শোষণটা কোন জায়গায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। আর মাইটোকন্ড্রিয়া না থাকলে, হ্যাঁ, প্রকৃত কোষ যত প্রাণী আছে এগুলা বিলীন হয়ে যাবে, বিলীন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, শ্বসনে কি হয়? শ্বসনে আসলে কি হয়? শ্বসনে গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য C6H12O6, 6 অণু পানি ও 6 অণু অক্সিজেন। শর্করা জাতীয় খাদ্য কি হয়? থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, 12 অণু পানি এবং 38 এটিপি শক্তি উৎপন্ন হয়। শ্বসন শ্বসন অথবা রেসপাইরেশন এর মাধ্যমে কি হয়? শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ 38 এটিপি শক্তি উৎপন্ন করে। কি থেকে? গ্লুকোজ থেকে 38 এটিপি শক্তি উৎপন্ন করে। আর এই গ্লুকোজ আসে কোন জায়গায়? ওই যে প্লাস্টিডে। কোন জায়গায়? এই যে প্লাস্টিড কি করে? প্লাস্টিড শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, হ্যাঁ, কোন জায়গা থেকে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়? শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এই শর্করা জাতীয় খাদ্য মাইটোকন্ড্রিয়ার সাহায্যে
সবাত শ্বসনের মাধ্যমে 38 এটিপি শক্তি উৎপন্ন করে। যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো তাহলে মাত্র অবাত শ্বসনের মাধ্যমে 2 এটিপি শক্তি উৎপন্ন করত, যেটা একটা প্রকৃত কোষ বেঁচে থাকার জন্য অনুপযোগী। কারণ প্রকৃত কোষ অনেক জটিল, তার শক্তি বেশি লাগে বেঁচে থাকার জন্য। এর জন্য প্রকৃত কোষী প্রাণী, উদ্ভিদ অথবা প্রকৃত কোষী সত্তা বেঁচে থাকার জন্য মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অপরিসীম। যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে প্রকৃত কোষ বাঁচবে না, প্রকৃত কোষী প্রাণী বাঁচবে না। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করা হয় যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে কার গুরুত্ব সবচেয়ে বেশি, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে প্লাস্টিডের গুরুত্ব সবচেয়ে বেশি। দেখো প্লাস্টিডে কিন্তু এটিপি সিনথেসিস হয়, যেটা কি মাইটোকন্ড্রিয়ায় হয়, কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, কিন্তু প্লাস্টিড কিন্তু খাদ্য তৈরি করতে পারে, শর্করা জাতীয় খাদ্য। ওই খাদ্যকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া কি শক্তি উৎপন্ন করে, কিন্তু মাইটোকন্ড্রিয়া নিজে কি খাদ্য উৎপন্ন করতে পারে না, যেটা কি কে উৎপন্ন করতে পারে, প্লাস্টিড উৎপন্ন করতে পারে। এর জন্য জীববৈচিত্র্যের জন্য মাইটোকন্ড্রিয়া চাইতে প্লাস্টিডের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ প্লাস্টিড কি সে নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে এবং সে এটিপি সিনথেসিসও করে। এই যে এখানে কিন্তু আলোক নির্ভর পড়ায় কিন্তু এটিপি থেকে কিন্তু সে এটিপি তৈরি করছে, এনএডিপি থেকে কিন্তু এনএডিপি S+S+ করছে। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় এটা করে, কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু খাদ্য উৎপন্ন হয় না। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ থেকে এভাবে কি উৎপন্ন হয়, 38 এটিপি শক্তি উৎপন্ন হয়। এর জন্য এই সবাত শ্বসনটা একমাত্র মাইটোকন্ড্রিয়ার ফলে সম্ভব, বিদায় মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আজকে আমরা মোটামুটি দুইটা টপিক আলোচনা করলাম, এটা হচ্ছে প্লাস্টিড আর এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডে আমরা একটা কি আলোচনা করলাম, একটু ওভারভিউ নিয়ে নেই যে প্লাস্টিড, এই যে বানান ভুল হয়েছে, হ্যাঁ প্লাস্টিড কয় প্রকার, প্লাস্টিড বর্ণহীন মূলত 3 প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিড সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে কি হইতে পারে, বর্ণযুক্ত হইতে পারে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট হইতে পারে, ক্লোরোপ্লাস্ট হইতে পারে। যেমন কি, যেমন আমরা যদি ঘাসকে অনেকদিন যাবত ঢেকে রাখি, দেখা যাবে ওই ঘাসগুলা সাদা সাদা, অর্থাৎ হলুদ হলুদের মতো হয়ে গেছে, আর সবুজ থাকে না। কেন? কারণ ওইখানে এই যে সূর্যালোক আসতেছে না, এই কারণে এরা কি হইতেছে, আস্তে আস্তে তাদের বর্ণ হারায় ফেলতেছে, বর্ণহীন হয়ে যেতেছে। আবার দেখবা কচি গাছের যে কাণ্ড, এটা কিন্তু একদম সবুজ না, এটা কি একটু হলুদাভ সবুজ। আস্তে আস্তে গাছ যত বড় হয়, যত সূর্যালোক বেশি পড়তে থাকে, ওরা কি হইতে থাকে, ওই পাতাগুলো আরো বেশি সবুজ হইতে থাকে। কারণ কি, কারণ সূর্যালোকের উপস্থিতিতে কি গাছ কি হয়, পাতাগুলা কি হয়, ক্লোরোফিলের সংখ্যা বাড়ে, ক্লোরোপ্লাস্ট হয়। অর্থাৎ কি বর্ণহীন প্লাস্টিড সূর্যালোকের উপস্থিতিতে কি হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। আবার ক্লোরোপ্লাস্ট যদি সূর্যালোক না পায় তাহলে কিন্তু লিউকোপ্লাস্ট অথবা বর্ণহীন হইতে পারে। ঠিক আছে, আর ক্রোমোপ্লাস্ট কি বর্ণ ধারণকারী প্লাস্টিড, অর্থাৎ সবুজ ছাড়া বাকি যত প্লাস্টিড সব ক্রোমোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট কি সবুজ যে প্লাস্টিড তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, যা কি ক্লোরোফিলের সাহায্যে, যার মধ্যে থাকে ক্লোরোফিল, যা কি শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করতে পারে। ঠিক আছে, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিত্র 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 মাস্ট 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 পড়তেই হবে, এটা পরীক্ষায় আসবেই, হয় মাইটোকন্ড্রিয়া নয় প্লাস্টিড, একটা না একটা আসবেই। ঠিক আছে, এটা সুন্দর করে চিত্র আঁকা শিখতে হবে। আমরা এখানে অনেক কিছু পড়েছি, কিভাবে একটা কোষের মধ্যে, একটা প্লাস্টিডের মধ্যে কিভাবে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় আমরা এখানে দেখিয়েছি। যেখানে দুইটা পর্যায় হয়, একটা হচ্ছে সূর্যালোক যখন থাইলাকয়েডে আসে তখন এখানে ক্লোরোফিল থাকে, ওই ক্লোরোফিলের মাধ্যমে এই এডিপি এনএডিপি, হ্যাঁ এগুলা NADPH+ এবং ATP অর্থাৎ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই থাইলাকয়েডে অর্থাৎ গ্রানামের মধ্যে। ঠিক আছে, কারণ থাইলাকয়েড মিলে কি তৈরি করে, গ্রানাম তৈরি করে। ওই রাসায়নিক শক্তিকে আমরা বলি আত্তীকরণ শক্তি। ওই আত্তীকরণ শক্তি অর্থাৎ রাসায়নিক শক্তিকে এই স্ট্রোমার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই স্ট্রোমার মধ্যে অর্থাৎ এই থকথকে জেলের মতো যে তরল পদার্থ, এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে, ওটাই আত্তীকরণ শক্তিকে ব্যবহার করে বিভিন্ন এনজাইমের মাধ্যমে কি শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। ঠিক আছে, এই শর্করা জাতীয় খাদ্য, হ্যাঁ এই যে এই মাইটোকন্ড্রিয়ায় এসে এই শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন কি করে, এটিপি উৎপন্ন করে। একমাত্র মাইটোকন্ড্রিয়ায় 38 এটিপি শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ার কারণে। কারণ সবাত শ্বসনের যে লাস্টের যে তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এটা শুধু মাইটোকন্ড্রিয়া আছে বিদায় সম্ভব, নাহলে সম্ভব হইতো না। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কারণ সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন কোন জায়গায় হয়, মাইটোকন্ড্রিয়াতেই হয়। ঠিক আছে, এটা এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া অনেকটা কি ইন্টার কানেক্টেড। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের পড়াশোনা।
আমরা অলরেডি কি কি পড়ে ফেলেছি। আমরা অলরেডি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড পড়ে ফেলেছি। নেক্সট ক্লাসে আমরা এই কয়টা বিষয় 4 নাম্বার লেকচার আলোচনা করব এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা 5 নাম্বার লেকচারে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং এই দুইটা টপিক অত্যন্ত ইম্পর্টেন্ট, দুইটা টপিক আজকে পড়িয়েছি। এই অধ্যায়ের মধ্যে এই জীবকোষ ও টিস্যু, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। একটা হচ্ছে কোষ অধ্যায় থেকে, কোষ পার্ট থেকে আসতে পারে, আর হচ্ছে টিস্যু পার্ট থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এবং অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড়। তো এই থেকে এতটুকু বলা যায় যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, তোমার বোর্ড যে কোনো বোর্ড হোক না কেন, ওই তোমার মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড আজকের যে ক্লাসটা তোমরা করেছো, এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ শেষ করো, যতভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবা। এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের যে চিত্র, হ্যাঁ, এটা অবশ্যই অঙ্কন করতে হবে, বারবার শিখতে হবে এবং যে সহজ টেকনিকটা শিখিয়ে দিলাম ওইটা ফলো করতে হবে। আজকের ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গেছে। তোমরা যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওগুলো দেখেছো, এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, সবাইকে ধন্যবাদ। কারণ আজকের টপিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল। জীবকোষ ও টিস্যুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিক দুইটা হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এবং কোষ গহ্বর, এই 4টা ঝিল্লিযুক্ত অঙ্গাণু নিয়ে আমরা 4 নাম্বার ক্লাসটা সাজাবো। আর 5 নাম্বার ক্লাসটা আমরা করবো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই রূপন্স টিউটোরিয়াল এর দিকে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।